সুপ্রভাত বন্ধুরা, আজকে আমরা হাজির হয়েছি আমাদের পরবর্তী কবিতা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি নিয়ে, যেটি লিখেছেন আর্তুর র্যাবো, যিনি পরিচিত বালক কবি হিসাবে। তিনি তার সকল কবিতাগুলো লিখেছিলেন 16 থেকে 20 বছরের মধ্যে। তারপরে তিনি তার কবিতা লেখা পুরোপুরি ছেড়ে দেন। আর্তুর র্যাবো বিখ্যাত তার ফ্রি ভার্স কবিতা লেখার জন্য। ফ্রি ভার্স বলি সেই ধরনের কবিতাগুলো যে কবিতার মধ্যে কোনো ধারাবাহিক ছন্দ থাকে না। তাহলে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এই কবিতা বলতে পারি ফ্রি ভার্সে লেখা। আর এই গঠনটা কেমন? এটা একটা সনেট, অবশ্যই এটা পেট্রাকিয়ান সনেট। এবার আসি কবিতার ব্যাকগ্রাউন্ডে। এই কবিতা লেখা হয়েছিল খুব সম্ভবত 1870 থেকে 1877 সালের মধ্যে, যখন ফ্রান্স রাশিয়ার সঙ্গে যুদ্ধরত। আর কবিতায় মাত্র একটা চরিত্র পাবো, সেটা হলো সৈনিক। সেই সৈনিকটা কোথায় শুয়ে আছে? সেই ভ্যালির মধ্যে নিয়ে। সেই সৈনিকটি নিয়েই কবিতা। কবিতার পড়ার আগে একটা বিষয়বস্তু জেনে নিই। কবিতার বিষয়বস্তু হলো যুদ্ধের ব্যর্থতা ও একটি ধ্বংসাত্মক পরিণতি। একজন যুদ্ধ বিধ্বস্ত রণক্রান্ত সৈনিক একটি সুন্দর উপত্যকায় ঘুমিয়ে রয়েছে। ঘুম একটি মৃত্যুর উপমা। ঘুম মানে ঘুম নয়, ঘুম মানে মৃত্যু। কিন্তু সৈনিকটির ঘুম কখনোই ভাঙার নয়, কারণ যুদ্ধের ফলে তার মৃত্যু হয়েছে। আর এই যে কবিতাটা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, এটা হলো একটা ফ্রেঞ্চ কবিতা, ফরাসি কবিতা, যার নাম লে ডরমের ডু ভ্যাল। তার অনুবাদ হলো অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। এইবারে চলে আসি আমাদের কবিতায়। শুরু হয়েছে এইভাবে কবিতা: এ স্মল গ্রিন ভ্যালি হোয়ার এ স্লো স্ট্রিমস ফ্লো। একটা ছোট্ট সবুজ উপত্যকা যেখানে একটা ছোট্ট নদী বয়ে গেছে। এখানে ভ্যালি বলতে কি বুঝি? এ লো এরিয়া বিটুইন দ্য হিলস। পাহাড়ের মধ্যবর্তী যে নিচু এলাকা তাকেই বলা হয়েছে ভ্যালি। আর স্লো স্ট্রিম বলতে কি বলবো? যে একটা ছোট্ট নদী যা ধীরে ধীরে প্রবাহিত হয় তাকেই বলছি স্লো স্ট্রিম। এখানে বলতে পারি যে হোয়াই ইজ দ্য ভ্যালি গ্রিন? ভ্যালিটা সবুজ কেন? দ্য ভ্যালি ইজ গ্রিন উইথ ভেজিটেশন অ্যান্ড ফলিক। এই ভ্যালিটা সবুজ হয়েছে কিসের জন্য? সেই গাছপালা এবং লতা পাতার জন্য। আর একটা কোশ্চেন বলতে পারি, হোয়াট ফ্লোস অ্যাক্রস দ্য ভ্যালি? ভ্যালির মধ্য দিয়ে কি বয়ে গেছে? আমরা জানি এ স্লো স্ট্রিম ফ্লোস অ্যাক্রস দ্য ভ্যালি। একটা ছোট্ট নদী যেটা ধীরে ধীরে বয়ে গেছে ভ্যালির মধ্য দিয়ে। এটা গেল আমাদের প্রথম লাইনটা, নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছি। এইবারে চলে আসবো আমাদের দ্বিতীয় লাইনে। অ্যান্ড লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস। এবং নদীটি যেন ঘাসের উপর রূপালি ফিতার মতো বিছিয়ে আছে। মনে রাখবো, স্ট্র্যান্ডস বলতে আমরা বুঝি ইয়ার্ন। ইয়ার্ন অফ সিলভার, রূপালি সুতো। এখানে বলতে পারি হাউ ডাজ দ্য রিভার লুক লাইক? নদীকে দেখতে কার মতো দেখাচ্ছে? তা কি বলবো? এ স্ট্র্যান্ডস অফ সিলভার, রূপালি সুতোর মতন। তারপর লেখা আছে ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সানরাইজ। মাউন্টেন টপ বলতে কি বুঝি? টপ অফ দ্য মাউন্টেন, পর্বতের উপর থেকে স্ট্রিম বর্ষিত হচ্ছে বা ঝরে পড়ছে। কি ঝরে পড়ছে? দ্য সানরাইজ, সূর্যের রশ্মিগুলো। দ্য সানরাইজ ফ্লোজ লাইক এ স্ট্রিম ফ্রম দ্য টপ অফ দ্য মাউন্টেন। সূর্যের রশ্মিগুলো বর্ষিত হচ্ছে পাহাড়ের উপর থেকে। দে ফিল দ্য হলো ফুল অফ লাইট। তারা সেই হলো বলতে সেই ভ্যালিকে ভরছে কি দিয়ে? ফুল অফ লাইট, আলো দিয়ে। তাহলে দে বলতে কারা বুঝি আমরা? দে বলতে বলছি দ্য সান, যে সূর্যরশ্মিগুলো ফিল ভরছে কাকে? দ্য হলোকে। হলো বলতে কি বুঝি? দ্য ভ্যালি, ভ্যালিকে কি দিয়ে ভরছে? ফুল অফ লাইট, আলো দিয়ে। এখানে বলতে পারি হোয়াই ডাজ দ্য ভ্যালি লুক লাইক এ হলো? ভ্যালিকে হলোর মতো দেখাচ্ছে কারণটা কি? তা বলতে পারি দ্য ভ্যালি লুকস লাইক এ হোল ফ্রম দ্য মাউন্টেন টপ। ভ্যালিকে কি মনে হচ্ছে? পাহাড়ের উপর থেকে একটা বিশাল গর্তের মতো মনে হচ্ছে। বিকজ দ্য ভ্যালি ইজ সো ডিপ, ভ্যালি খুবটা গভীরে রয়েছে। এই গেল আমাদের প্রথম 4 লাইন, নিশ্চয়ই সবাই তোমরা বুঝতে পেরেছো। এইবারে চলে আসবো আমাদের সেকেন্ড স্ট্যান্ডায়। এইবারে চলে আসি আমাদের সেকেন্ড স্ট্যান্ডায়। এখানে শুরু হয়েছে এ সোলজার ভেরি ইয়ং লাইজ ওপেন মাউথ। একজন সৈনিক যে ভীষণ অল্প বয়সী, সে শুয়ে আছে হা করে। লাইজ মানে শুয়ে থাকা, আর ওপেন মাউথ মানে হা করে থাকা। যা হোক, এখান থেকে আমরা কোশ্চেন করতে পারি হু ইজ লাইং ইন দ্য ভ্যালি।
এই ভ্যালিতে কে শুয়ে আছে? আমরা সবাই জানি উত্তরটা কি, এ সোলজার। এখান থেকে আর একটা কোশ্চেন করতে পারি আমরা, হাউ ইজ হি লাইং দেয়ার? সে কিভাবে শুয়ে আছে? আমরা কি জানি, হি লাইস ওপেন মাউথ, সে হা করে শুয়ে আছে। তো এই লাইনটাকে আমরা এইভাবে বলতে পারি, দ্য সোলজার ইজ ইন প্রোফাউন্ড স্লিপ। সৈনিকটি একটা গভীর ঘুমে আচ্ছন্ন। অ্যাকচুয়ালি হিজ অ্যাপিয়ারেন্স সাজেস্ট দ্যাট দ্য সোলজার ইজ লাইফলেস। প্রকৃত অর্থে তাকে দেখে বোঝাচ্ছে যে সে আর কোনো মতেই বেঁচে নেই, সে মরে গেছে। পেল ইন ইজ ওয়ার্ম গ্রিন সানসোক বেড, তাকে বিবর্ণ দেখাচ্ছে তার উষ্ণ সবুজ এবং সূর্যের আলোয় সিক্ত বিছানায়। প্রথমেই বলে আসি, সৈনিকটাকে কেন পেল অর্থাৎ কালারলেস বা বিবর্ণ দেখাচ্ছে, কারণটা কি? কারণটা হলো হি ইজ ডেড। দ্য সোলজার ইজ পেল বিকজ হি ইজ ডেড। সৈনিকটা বিবর্ণ কারণ তিনি মরে গেছেন। চলে আসি একটা কথায়, ওয়ার্মের কথায়। ওয়ার্ম কেন? বিছানা ওয়ার্ম কারণ, উষ্ণ কারণ। দ্য বেড রিসিভস দ্য ওয়ার্মস অফ সানলাইট, কারণ বিছানা কি পেয়েছে? সূর্যের আলোর উষ্ণতা পেয়েছে, এই জন্য বিছানাটা কেমন? ওয়ার্ম। তাহলে বলতে পারি যে বিছানায় বা গ্রিন কেন, সবুজ কারণটা কি? কারণ প্লেন্টি অফ প্ল্যান্টস গ্রো হেয়ার, প্রচুর পরিমাণে উদ্ভিদ জন্মায়, তার বিছানা সবুজ হয়েছে। একই সঙ্গে তার বিছানাটাকে কি বলা হলো? বলা হলো সানসোকড, সূর্যের আলোয় সিক্ত বলা হয়েছে। কারণ দ্য গ্রিন বেড অফ দ্য সোলজার হ্যাজ সোকড দ্য এনার্জি অ্যান্ড ভাইটালিটি অফ দ্য সান। সৈনিকের সবুজ বিছানা সূর্যের তেজ ও জীবনী শক্তিতে ভরপুর হয়েছে। তাহলে আমরা বিছানা, উদ্ভিদ সকলের মধ্যে কি পাচ্ছি? আমরা পুষ্টি পাচ্ছি, সমৃদ্ধি পাচ্ছি এবং জীবনী শক্তিতে ভরপুর পাচ্ছি। কিন্তু এখানে একটা বিপরীতধর্মী ছবি আমরা দেখতে পাচ্ছি। সব কিছুতে প্রাণ আর প্রাণ আছে, সবাই প্রাণে আনন্দে টকবক করছে, ফুটছে, এনার্জিতে ফুটছে, কিন্তু শুধুমাত্র সৈনিকটা যে কিনা মারা গেছে, সে কখনোই আর উঠে জেগে উঠে। হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স হি স্লিপস, সে ঘুমাচ্ছে ফুলের উপর তার পাটা রেখে। তাহলে বলতে পারি প্রথমেই, হোয়ার আর দ্য ফিট অফ দ্য সোলজার? সৈনিকের পাটা কোথায়? দ্য ফিট অফ দ্য সোলজার আর অ্যামং দ্য ফ্লাওয়ার্স, সৈনিকের পাটা আছে কোথায়? ফুলের উপরে। এর সঙ্গে আমরা বলতে পারি ফুলটা তার পায়ে আছে কেন? হোয়ার আর দ্য ফ্লাওয়ার্স অ্যাট হিজ ফিট, তার পায়ে ফুলটা কেন? কারণ অ্যাজ দ্য নেচার ইজ অফারিং ফ্লাওয়ার্স টু অনার দ্য ডেড সোলজার, কারণ প্রকৃতি কি করছে? মৃত যোদ্ধাকে ফুল দিয়ে সম্মান জানাচ্ছে। আ নেচার কিপ হিম ওয়ার্ম হি মে ক্যাচ কোল্ড, কবি প্রকৃতিকে অনুরোধ করলো তাকে গরম রাখার, কারণ তার ঠান্ডা লাগতে পারে। হিয়ার দ্য পোয়েট, এখানে কবি রিকোয়েস্ট দ্য নেচার, প্রকৃতিকে অনুরোধ করেছে টু কিপ দ্য সোলজার ওয়ার্ম, সৈনিকটাকে গরম রাখার জন্য। কারণটা কি? অ্যাজ হি মে ক্যাচ কোল্ড, তার ঠান্ডা লাগতে পারে। নেচার ক্যান অনলি হেল্প দ্য সোলজার সো দ্যাট হি মে নট ক্যাচ কোল্ড, শুধুমাত্র প্রকৃতি ওই যোদ্ধাকে সাহায্য করতে পারে, অন্য কেউ নয়, সে পারে তাকে গরম রাখতে। এবার বলা হলো অ্যাজ হি মে ক্যাচ কোল্ড, তার ঠান্ডা লাগতে পারে। হোয়াই মে দ্য সোলজার ক্যাচ কোল্ড, কেন সৈনিকের ঠান্ডা লাগতে পারে? অ্যাজ দ্য সোলজার ইজ স্লিপিং ইন দ্য ওপেন এয়ার দেয়ার ইজ এ চান্স দ্যাট হি মে ক্যাচ কোল্ড, যেহেতু যোদ্ধা বা সৈনিকটি খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে, তাই একটা আশঙ্কা আছে তার ঠান্ডা লাগার। তাহলে এইটুকু আমরা বুঝতে পারলাম। এবার চলে আসবে আমরা পরের স্ট্যান্ড। দ্য হিউমিং ইনসেক্টস ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট, গুঞ্জনরত পতঙ্গরা তার বিশ্রামকে বিঘ্নিত করতে পারবে না। তাহলে হিউমিং মানে জানি আমরা গুনগুন করা। এখানে কোশ্চেন আসে, হোয়াট আর দ্য ইনসেক্টস ডুইং, পতঙ্গরা কি করছে? উত্তর কি জানি, হিউমিং, গুনগুন করছে। এখান থেকে আমরা আরেকটা কোশ্চেন বানাতে পারি, হোয়াই ডু নট দে ডিস্টার্ব হিজ রেস্ট, কেন তারা তার ঘুমকে বিঘ্নিত করতে পারবে না? কারণ বিকজ দ্য সোলজার ইজ ডেড, কারণ সৈনিকটি মারা গেছেন। তাহলে আমরা বলতে পারি দ্য ইনসেক্টস মেক কন্টিনিউয়াস সাউন্ড বাট সাচ সাউন্ড ফেলস টু ব্রেক দ্য স্লিপ অফ দ্য সোলজার, ক্রমাগত শব্দকারী পতঙ্গগুলো যোদ্ধার বিশ্রামকে ব্যাহত করতে পারছে না। হি শোস নো সাইন অফ ওয়েকিং, সেই সৈনিকের মধ্যে জেগে ওঠার কোনো লক্ষণই নেই। বিকজ, কারণ হি ইজ ডেড, সে মরে গেছে। হি স্লিপস ইন সানলাইট ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট অ্যাট পিস, সে ঘুমাচ্ছে সূর্যের আলোতে, তার একটা হাত রাখা আছে কোথায়? তার বুকের উপরে।
ঘুমাচ্ছে কী হবে? অ্যাট পিস, শান্তিতে। তাহলে বলতে পারি দ্য সোলজার এনজয়স দ্য ওয়ার্মথ অফ সান ইভেন ইন স্লিপ। সৈনিকটি সূর্যের উত্তাপ ভোগ করছে তার ঘুমের মধ্যেও। অলদো দ্য সোলজার সিমস টু বি অ্যাসলিপ হি ইজ ডেড। যদিও সৈনিক ঘুমন্ত বলে প্রতিভাত, কিন্তু সে আসলে কি? মৃত। আমরা শেষ লাইনে চলে আসি। ইন হিজ সাইড দেয়ার আর টু রেড হোলস। তার দেহে আমরা দেখতে পাচ্ছি দুটো লাল গর্ত। টু রেড হোলস বলতে বুঝি আমরা টু বুলেট উন্স, দুটো বুলেটের ক্ষত। দ্য বুলেট উন্স দ্যাট লিভ ব্ল্যাড স্পট অন দ্য সাইড অফ দ্য সোলজার। আমরা দেখতে পাচ্ছি যে সৈনিকের দেহে দুটো গর্তের সৃষ্টি হয়েছে, যেটা হয়েছে কার দ্বারা? বুলেটের দ্বারা। দ্যাট হি রিসিভড ইন দ্য ব্যাটেল ফিল্ড, যেটা সে পেয়েছিল যুদ্ধক্ষেত্রে। হুইচ আর দ্য কজ অফ হিজ আলটাইমলি ডেথ, যেটাই হলো তার অকালে মৃত্যুর কারণ। তাহলে বুঝতে পারলাম কবিতাটা আমরা। আজকে এটুকুই থাক। এর সঙ্গে যে কাজগুলো থাকবে সেগুলো করবে তোমরা। গুড বাই বন্ধুরা।